ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার যে পাবলিক গ্রুপ আছে সেখানে তোমাদের জন্য দুটো আমি প্র্যাকটিস সেট দিয়েছিলাম জিকের উপরে ডব্লিউপি ক্যান্ডিডেটদের জন্য। তো অনেকেই অ্যান্সার করেছো এবং তারা অ্যান্সার চাইছিল, তো তার আমি ভিডিও সলিউশন তোমাদের সামনে আমি প্রোভাইড করছি। আশা করছি আমি এইভাবেই তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আগে কোশ্চেন হয়তো দিয়ে দিলাম, তারপরে তোমাদের সেখান থেকে আমি সলিউশনের ভিডিও পরে আমি দিলে হয়তো আমার মনে হয় তোমাদের তাতে বেশি মনে থাকবে যদি তোমরা ওই সলিউশনগুলো করো তবেই। তো আজকে দেখো আমি এই সলিউশনগুলো করেছি বা সলিউশনটা টোটালটা আমি কমপ্লিট করছি। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের খুব উপকারে লাগবে এবং এর সঙ্গে প্রচুর ইনফরমেশান দেবো যেগুলো আপকামিং ডব্লিউপি বা কেপি এক্সামের ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের ভীষণ হেল্পফুল হবে। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, অর্থাৎ প্রথম কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার নামে পরিচিত। চলো এটা উত্তর বলো। উত্তর তোমরা করেছো, আমি 1 মিনিট পেনের এটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা, ম্যানচেস্টার হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার যখন করব তখন আমরা অ্যান্সার করব কি রিষড়া। দেখো পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার হচ্ছে রিষড়া। আচ্ছা, ম্যানচেস্টার শহরটা কোথায় অবস্থিত জানো তোমরা? ম্যানচেস্টার শহরটা হচ্ছে ইউকেতে অবস্থিত। প্রথমত ম্যানচেস্টার কী কারণে বিখ্যাত ছিল? এই ম্যানচেস্টার শহরটা সেই সময় বস্ত্রের জন্য বিখ্যাত ছিল। বস্ত্রের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল। ওকে, বস্ত্র শিল্পের জন্য ম্যানচেস্টার শহরটি বিখ্যাত ছিল। তো এই রিষড়া শহরটাও আমাদের বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল সেই সময়, যে কারণে পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয় রিষড়াকে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসা যাক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা রয়েছে? দেখো অর্থ বিলের সংজ্ঞা দেখো, এখানে অ্যান্সার আমরা আরামসে করতে পারবো। 110 নম্বর, অর্থাৎ ভারতীয় সংবিধানে 110 নম্বর আর্টিকেলে অর্থ বিলের সংজ্ঞা রয়েছে। এবার আমরা অর্থ বিল কোনগুলোকে বলি দেখো। সাধারণত যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বা যে কোনো ট্যাক্স বলো বা ভ্যাট বলো, যা কিছু বলো না, মানে সরকারের আয় ব্যয় যেগুলো অর্থ সংক্রান্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন কোনো বিল উত্থাপন হয় তখন সেগুলোকে বলা হয় অর্থ বিল। এই অর্থ বিল একমাত্র পার্লামেন্টের একমাত্র, যেটাকে আমরা লোয়ার হাউস বলি, অর্থাৎ লোকসভাতে একমাত্র উত্থাপন করা যায়। লোকসভাতে, আর কোথাও কিন্তু এটা উত্থাপন করা যাবে না। ওকে, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবে যে এই অর্থ বিল আমাদের লোকসভাতে উত্থাপন করা যায়। এখান থেকে আরও একটা কোশ্চেন আসে যে অর্থ বিলকে ফাইনাল পারমিশন কে দিতে পারে, বা অর্থ বিল যে এটা একটা অর্থ বিল সেটা ফাইনালি কে অ্যাপ্রুভ করবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? অর্থ বিলকে ফাইনালি অ্যাপ্রুভ কে করে জানবে? স্পিকার। ওকে, অর্থাৎ লোকসভার স্পিকার হচ্ছে অর্থ বিলের যে কোনো অর্থ বিলকে ফাইনালি অ্যাপ্রুভাল দেয়। মনে থাকবে তো এটা? দেখো 110 নম্বরে অর্থ বিল। আর আমাদের আরেকটা কোশ্চেন থাকে বাজেট। 112তে হচ্ছে বাজেট, এটা জেনে রাখবে। বাজেট হচ্ছে সরকারি বাজেট যেটা, সেটা হচ্ছে 112 নম্বর আর্টিকেল পাবে, আর অর্থ বিল হচ্ছে 110। চলো নেক্সট কোশ্চেন আসি। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কে ছিলেন? আলেকজান্ডার, দেখো এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কে ছিলেন? তাহলে আলেকজান্ডার আমাদের ভারত আক্রমণ করেছিল কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে সেই সময় মগধের শাসক ছিলেন ধননন্দ। ধননন্দ ছিল মগধের লাস্ট শাসক, খুব অত্যাচারী শাসক ছিল। এই ধননন্দকে বিতাড়িত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে 324 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন এই ধননন্দকে বিতাড়িত করে, তাও আবার কার সহযোগিতায়? কৌটিল্যের। ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেনগুলোই আসে সাধারণত। আর আলেকজান্ডার প্রথম আমাদের যে ভারতবর্ষ যখন আক্রমণ করে কোন নদী পার করে আসে, সেখানে একটা কোশ্চেন থাকে, যেমন ঝিলামের যুদ্ধটা কোশ্চেন থাকে। তো ঝিলামের যুদ্ধ 326, ঠিক আছে, এটাও জানবে যে 326 খ্রিস্টাব্দে ঝিলামের যুদ্ধ হয়। চলো তারপরে নেক্সট আসি 4 নম্বর কোশ্চেন। প্রথম গোল টেবিল বৈঠক 1930 সালে
চলাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো প্রথম গোল টেবিল বৈঠক হয় আমাদের 1930 সালে। এই সময় ভারতের ভাইসরয় ছিলেন, অ্যান্সার হবে কি লর্ড আরউইন। আচ্ছা, লর্ড আরউইনের সময়কাল হচ্ছে 1926 থেকে 1931। এই সময়টা লর্ড আরউইন ভারতের ভাইসরয় ছিলেন। এবার এই সময় কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের পরীক্ষায় খুব আসে। যেমন 1927 কয়েকটা ইনসিডেন্ট আমি লিখে রাখি। 1927 কী হয়েছিল তোমরা সবাই একটু মেমোরাইজ করো। 1927 কি সাইমন কমিশন। সাইমন কমিশন ইন্ডিয়ায় এসেছিল। অ্যাকচুয়ালি সাইমন কমিশন গঠন হয় ইন্ডিয়ায় আসে 1928-এ, ঠিক আছে। তারপরে কি এই সময় আর একটা ইনসিডেন্ট মনে করো, সাইমন কমিশন। তারপরে 1930-এ আমাদের কি সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট, ওকে, সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট। 1931-এ তো আরেকটা যেটা 1931 সব থেকে ভাইটাল, গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধী আরউইন প্যাক্ট, এই আরউইনের কিন্তু আই দিয়ে শুরু হয় নাম, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ডেনমার্ক বলা হয়? তাহলে অ্যান্সার কী হবে? দেখো ভারতের ডেনমার্ক, এখানে চোখ বন্ধ করে অ্যান্সার কী করবে? শ্রীরামপুর। কারণ শ্রীরামপুরে হচ্ছে ডেনমার্কদের ঘাঁটি ছিল এবং সেটা দীর্ঘদিন ছিল, যে কারণে শ্রীরামকে ভারতের ডেনমার্ক বলা হয়। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভোচারী। দেখো মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভোচারী কে? আমাদের অ্যান্সার রাকেশ শর্মা। কত সালে গিয়েছিল? 1984। ওকে, এই কোশ্চেনটা এখন খুব ইম্পর্টেন্স, কারণ রিসেন্টলি আমাদের একজন মহাকাশচারী গিয়েছিলেন এবং ভারতে সুস্থভাবে সে রিটার্ন এসেছে, সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই? অ্যান্সার হচ্ছে শুক্র গ্রহ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমাদের মঙ্গল গ্রহের দুটো খুব বিখ্যাত উপগ্রহ নাম ফোবস এবং ডেমস। ফোবস এবং ডেমস এই দুটো মনে রাখবে, খুব দেয় পরীক্ষায়। ফোবস এবং ডেমস খুবই দেয় এই দুটো। তারপরে গীত গোবিন্দ রচয়িতাকে? জয়দেব। আচ্ছা, গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। এর বিষয় এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টাব্দে এটা রচনা হয়। তো এর বিষয়বস্তু কী ছিল? এই জয়দেবের এটার বিষয়বস্তু ছিল হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, ওকে। চলো নেক্সট কোশ্চেন আসি। দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত উত্তর কি বলো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতের সবার জানা কোশ্চেন, সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? 3630। এবার আমি যদি কোশ্চেন করি যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? দেখো অনেকের ভিতরে এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। এখন এই কোশ্চেনগুলো আসবে না। ফ্ল্যাট কোশ্চেন পরীক্ষায় এখন আসা বন্ধ হয়ে যাবে, কারণ এই ফ্ল্যাট কোশ্চেন আসলে 100-তে 100 কাট অফ মারবে। এখন যা মানে ছেলে মেয়েদের যে লেভেলে এখন প্রিপারেশান, তাদের যদি 25টা জিকে থাকে, যদি 25টা জিকে যদি এরকম ফ্ল্যাট জিকে দেয়, 100% ছেলে মেয়ে অ্যান্সার করে আসবে এবং 25-এ 25 পাবে, যার ফলে কম্পিটিশনের কোনো গুরুত্বই থাকবে না, মানে কম্পিটিটিভ পরীক্ষার কোনো ভ্যালুই থাকবে না। যে কারণে কোশ্চেন এখন টাফ হবে। এবং জেনে রাখবে, আমরা যেমন আগে পড়তাম পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি এবং তার উচ্চতা কত? 3630। তোমাদের ক্ষেত্রে দেখবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ দেখা যায় তোমাদের দিয়ে দিল। তোমাদের কোশ্চেন দিল যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? ওকে, তাহলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে ফালুট। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। ভারতে কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। চোখ বন্ধ করে, উত্তরপ্রদেশ সবথেকে বড়, মানে আমাদের হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় স্টেট, সেই হিসেবে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে কটি আসন রয়েছে লোকসভায়? 80টি আসন রয়েছে, ঠিক আছে। ওই জন্য উত্তরপ্রদেশকে বলা হয় মিনি পার্লামেন্ট, কারণ পার্লামেন্টের ম্যাক্সিমাম মেম্বারই তো উত্তরপ্রদেশ থেকে যায়। 80 জন সদস্য উত্তরপ্রদেশ থেকে যায়, যে কারণে উত্তরপ্রদেশের মানে সরকার যেদিকে থাকে, মানে রাজ্য সরকার যেদিকে থাকে, সাধারণত সেই দিকেই সেন্ট্রাল গভর্নমেন্ট সেই দিকে হয়, এটাই বলা হয়। চলো নেক্সট কোশ্চেন আসে। নিম্নলিখিত কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
9 এইটা চোখে পড়বে না, কেন্দ্রশাসিত অঞ্চল দেখে দেখা যাচ্ছে লাক্ষাদ্বীপ অ্যান্সার করে চলে আসলে। তো এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে, তাহলে এর অ্যান্সার কী হবে? 9 যেহেতু এসেছে তাহলে এর অ্যান্সার চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে গোয়া। কারণ গোয়ার জানো আমাদের মুখ্যমন্ত্রী আছে, গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? প্রমোদ সাওয়ান্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। কাকে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়? খুব ভালো কোশ্চেন। রেনেসাঁসের জনক আমরা জানি রাজা রামমোহন রায়কে। রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে আধুনিক মানব বলা হয়। রাজা রামমোহন রায়ের বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার ভিতরে একটা যেমন বলো 1928 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। তাছাড়া আত্মীয় সভা গঠন করেছিলেন 1915 সালে। ঠিক আছে, আর রামমোহন রায় আর কি করেছিলেন সেই সময়? এই দুটো সব থেকে ওর ভাইটাল এখন আর মনে পড়ছে না আমার। যদি আবার আচ্ছা আরেকটা কোশ্চেন দেয়, রাজা রামমোহন রায়কে এই রাজা উপাধিটা কে দিয়েছিলেন? এই রাজা উপাধিটা কোশ্চেন থাকে যে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ওকে, এই রাজা উপাধি দিয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়? চলো এটার অ্যান্সার 1987। ওকে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয় 1987 সালে। চলো আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেয় যে সুন্দরবনকে কবে লাস্ট যেটা আমাদের কোশ্চেন এসেছিলো যে রামসার সাইট হিসাবে কবে ডিক্লেয়ার করা হয়? রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয় 2019 সাল। রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সুন্দরবনকে। চলো তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা পড়তে পড়তে সারা জীবন আমাদের পানিপথের যুদ্ধ পড়েই গেলাম। পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পানিপথের প্রথম বলো আগে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা জানি 1556 সালে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত? 1526। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল হিমু আর এখানে দুজনের ভিতরে যুদ্ধটা হয়েছিল আকবর আর হচ্ছে হিমু। আচ্ছা, আকবর তো যুদ্ধ যায়নি এবং আকবর যুদ্ধ করেনি। আকবরের হয়ে যুদ্ধ কে করেছিলেন? খুব ভাইটাল কোশ্চেন। যদি আমি বলি যে আকবরের হয়ে এই যুদ্ধটা কে করেছিলেন, অ্যান্সার হবে রাজারাম। ঠিক আছে, এটা জেনে রাখবে যে রাজারাম খুব ভাইটাল কোশ্চেন কিন্তু এটা। আকবরের হয়ে যুদ্ধ করেছিলেন রাজারাম। তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সবার জানা কোশ্চেন, 1935। আচ্ছা, কোন অ্যাক্টের মাধ্যমে রিজার্ভ ব্যাংক গঠন হয়? এটা হয়েছিল 1934 সালের আরবিআই অ্যাক্ট। আরবিআই অ্যাক্ট। ওকে, কবে ন্যাশনালাইজড হয়? 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজড করা হয়। ঠিক আছে, আরবিআই থেকে প্রচুর কোশ্চেন থাকে, সেগুলো যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো তখন ওগুলো সব পাবে তোমরা। তোমাদের যদি ভালো লাগে তবে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। আর অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে যে তোমাদের কোন টাইপের বা কী ধরনের আমি ক্লাস নিয়ে আসলে তোমাদের সুবিধা হয়। ডব্লিউপি কেপি স্টুডেন্ট যারা আছো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এসআই এর পরীক্ষা দিতে চাইছো বা অন্য যে কোনো পরীক্ষা দিতে চাইছো, তাদের ক্ষেত্রে জিকের আমি প্যাটার্ন মানে চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো। আপাতত নেক্সট যেহেতু ডব্লিউপি কেপি টার্গেট, তাই ডব্লিউপি কেপির আমাদের পরীক্ষার ডেট দিলে আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের জন্য। সূর্যের আলোর কয়টি রং রয়েছে? দেখো, সূর্যের আলোর 7টি রং রয়েছে আমরা জানি। তো এই 7টি রঙকে মানে আমরা দেখি একসঙ্গে কি সাদা রং দেখি। 7টা রঙকে আমরা একসাথে কি বলি? বেনিয়া সহকলা। ওকে, এটা ইজি কোশ্চেন। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা আমরা কোন দেশ থেকে নিয়েছি? দেখো, একক নাগরিকত্বের ধারণা আমরা নিয়েছি, বলো এটা। খুব সুন্দর কোশ্চেন এটা। যুক্তরাজ্য অর্থাৎ ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন নাকি পরমবীর? এখানে হচ্ছে ভারতরত্ন সর্বোচ্চ অসামরিক পুরস্কার। 1954 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। সেই একই বছর আরও 3টে পুরস্কার দেওয়া হয়।
পদ্ম পুরস্কার যেটাকে আমরা বলি 1954 সালেই দেওয়া হয়। পদ্ম পুরস্কারকে 3টে ভাগ দেখতে পাই আমরা। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, সরি আগে পদ্মভূষণ হতো, আর তারপর হচ্ছে পদ্মশ্রী। পদ্মশ্রী এই 3টে আমরা পুরস্কার দেখতে পাই। এর ভিতরে হচ্ছে পদ্মবিভূষণ সব থেকে হায়েস্ট পুরস্কার, তারপরে বিভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী সব থেকে লোয়েস্ট পুরস্কার। মানে পদ্ম পুরস্কার আমরা 3 রকমভাবে দেখতে পাই। এটাও 1954 সালে দেওয়া শুরু হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি এবার। বায়ুমণ্ডলে কোন স্তরে দেখো ওজোন স্তর রয়েছে? তাহলে অ্যান্সার কী হবে? এটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ওজোন স্তর রয়েছে, অর্থাৎ আমাদের একদম নিচের যেটা সেটাকে বলি আমরা ট্রোপোস্ফিয়ার। এটা 8 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এর হাইট থাকে। তারপরে যেটা থেকে 20 থেকে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পর্যন্ত এর হাইট থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। এই ট্রোপোস্ফিয়ার যেটা, এখানে সাধারণত ঝড় ঝাপটা সমস্ত কিছু হয়। স্ট্র্যাটোস্ফিয়ার তুলনামূলকভাবে শান্ত স্ট্র্যাটোস্ফিয়ার। চলো নেক্সট আসি। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? দেখো রিকেট রোগ হবে ভিটামিন ডি। যদি মানুষের ভিটামিন ডি এর অভাব অভাব থাকে তাহলে তার রিকেট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিন এর অভাবে আমরা কি রোগ দেখতে পাই? দেখো ভিটামিন এর অভাবে আমাদের রোগ হবে যেমন ভিটামিন এতে মানুষ ভিটামিন এ পায় সব থেকে বেশি হচ্ছে গাজর থেকে, তাহলে আমাদের ভিটামিন এর অভাবে হয় রাতকানা। ভিটামিন সি এর অভাবে দেখতে হবে তুমি যেমন স্কিন ডিজিজ বিশেষ করে, তারপরে হচ্ছে দাঁতের যেমন বিভিন্ন রকম তোমার ক্ষয় রোগ টাইপের যে এগুলো থাকে সেগুলো ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চনে বাধা দেবে। ওকে, আচ্ছা এখানে আর একটা কোশ্চেন থাকে ভিটামিন বি। বি থেকে আমাদের বেরি রোগ হয়। বেরি B3 যেটাকে বলি আমরা নিয়াসিন, এটার অভাবে হবে হচ্ছে পেলেগ্রা রোগ। পরীক্ষায় খুব আসে B3। নিয়াসিনের অভাবে আমরা কোন রোগ দেখতে পাবো? পেলেগ্রা, খুব আসে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন আসি। 21 নম্বর, কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ শুরু করেন? দেখো অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ শুরু করেছিলেন। এই কোশ্চেনটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড হবে, বা আমি হয়তো অ্যান্সার তোমাদের যেটা করব সেটা তোমাদের অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু এটাই সঠিক অ্যান্সার। সেটা হলো গুরু রামদাস। ঠিক আছে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাজ শুরু করে রামদাস। যখন কাজ শুরু করে কিন্তু কমপ্লিট করতে পারে না, কমপ্লিট করে গুরু অর্জুন দেব। ঠিক আছে, জমি নিয়ে কাজ শুরু করে হচ্ছে রামদাস, আর কমপ্লিট করেছিল অর্জুন দাস। যে কারণে অনেক জায়গায় অনেক বইয়ে এটা দেখবে যে অমৃতসরের স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা ম্যাক্সিমাম বইয়ে দেখবে এটা ভুল থাকে, অর্জুন দেব। যে শুরু সব সময় জানবে রামদাস। এটা রেফারেন্স হিসাবে আমি বলে রাখলাম। রেফারেন্স হিসাবে যদি বই দেখতে চাও স্বদেশ হিস্ট্রি, স্বদেশ এবং সভ্যতা বইটা, যেটাকে বলা হচ্ছে তোমার জীবন মুখোপাধ্যায়ের বই। জীবন মুখোপাধ্যায়ের বইটা দেখে রাখবে, স্বদেশ অ্যান্ড সভ্যতা বই। ওকে, চলো নেক্সট কোশ্চেন 22 নম্বর, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছে? 1976 সাল। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন 1976। আচ্ছা এখানে আমি একটু বলে দিই, 44তম সংবিধান সংশোধন 1978, একটু মনে রাখবে এগুলো। 73তম সংবিধান সংশোধন এটা হচ্ছে 1992। আর 86তম সংবিধান সংশোধন 2002। আচ্ছা 86তম সংবিধান সংশোধন 2002, এই বিষয়টা কী ছিল? এটা হচ্ছে 6 থেকে 14 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে 6 থেকে 14, তোমার এটাকে 21-এর A নম্বর মধ্যে ঢোকানো হয় আর কি। বাধ্যতামূলক যে 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটা 21-এর A নম্বর আর্টিকেলে অ্যাড করা হয় 86তম সংবিধান সংশোধন 2002-এ। আর 73তম 1992, এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। আর 44তম, এখানে 44তমতে অনেকগুলোই আছে, তার ভিতরে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল। সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল। ওকে, তারপরে নিম্নলিখিত কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? দেখো বাংলার দুঃখ এখানে তিস্তা, রূপনারায়ণ, দামোদর নাকি হুগলি?
কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? এখানে চোখ বন্ধ করে অ্যান্সার কী করবে? দামোদর। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকে যে ভারতের আমরা কয়লা খনিগুলো কোন নদীর তীরে দেখতে পাই, বা কোন নদী উপত্যকায় আমরা কয়লা খনিগুলো দেখতে পাই, তখনও কিন্তু অ্যান্সার হবে আমাদের দামোদর। আর দামোদর উপরে আমাদের ডিভিসি প্রকল্প গঠন হয়েছে, বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কত সালে গঠন হয়েছিল? 1948 সালে। পরীক্ষায় দেয় খুব। নেক্সট কোশ্চেন, ভারতনাট্যম কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু। আমাদের টোটাল শাস্ত্রীয় নৃত্য রয়েছে 8টা, তার ভিতরে হচ্ছে ভারতনাট্যম, তার ভিতরে ভারতনাট্যম দেখতে পাবো আমরা তামিলনাড়ু। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থা ভালো না, যে কোনো ভিডিও করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছে? দেখো, মৌলিক কর্তব্যগুলো যুক্ত করা হয়েছে, একটু খেয়াল করো। মৌলিক কর্তব্য এটা হচ্ছে আমাদের কত নম্বর আর্টিকেলে যুক্ত আছে বলো তো? 51 তাই তো? 51 মৌলিক কর্তব্য যুক্ত রয়েছে। তো মৌলিক কর্তব্য যেগুলো যুক্ত রয়েছে, 11টি মৌলিক কর্তব্য আমাদের প্রথম যুক্ত হয়। তো সেটা হচ্ছে আমাদের 4A অংশে, পার্ট 4A অংশে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছিল, এবং 11টা মৌলিক কর্তব্য আমাদের যুক্ত হয়েছিল। এবার এটা যদি বলা হয় যে সাল কত সালে, এটা 42তম সংবিধান সংশোধন 1976 এটা অ্যাড হয়। তারপর আচ্ছা, পরের সেটটা আমি একটু পরে, একটা সেট কমপ্লিট হলো, আমি পরের সেটটা আবার দিচ্ছি আর দিয়ে দেবো। আর সবথেকে বড় জিনিস হচ্ছে তোমাদের এগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর আমি টাইম নষ্ট করব না, তোমাদের এটুকু বলতে পারি, এই 25টা দেখা যাচ্ছে এমসিকিউ সলভ করার জন্য অনেক ইউটিউবাররা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা তোমাদেরকে বসিয়ে রাখবে, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, প্রচুর মানে জ্ঞান দেবে, কিন্তু আদৌ যেগুলো কোনো প্রয়োজনীয় না, অবাস্তব কিছু, অবান্তর কিছু যুক্তিসঙ্গত মানে বিষয় টেনে নিয়ে আসবে। আর আমি তোমাকে এটুকু বলতে পারি, যেটুকু সময় আমার ক্লাস করাবো আমি সেটুকু একদম জাস্ট ক্লাসের মতোই ক্লাস করাবো। এর ভিতরে কোনো কিছু তুমি এক্সট্রা কোনো যে সারাদিনের যেগুলো তোমাদের পড়াশোনায় কাজে লাগবে না এরকম কোনো কিছু পাবে না। 100% এটুকু বলতে পারি যে তোমাদের টাইম কনজিউম হবে, এবং তোমাদের স্কিপ করার মতো কোনো জায়গা আমি দেবো না, যে হয়তো স্কিপ করে করে দেখছো, বা হয়তো এরকম যে স্পিড বাড়িয়ে দেখতে হচ্ছে, এরকম কোনো সিচুয়েশান আসবে না। স্পিড বাড়ানোরও প্রয়োজন হবে না। আমি যে স্পিডে চলবো সেই স্পিডে আশা করি তোমাদের দেখতেও অসুবিধা হতে পারে, যদি হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। আর যে ইনফরমেশনগুলো দিচ্ছি শুধুমাত্র সেই ইনফরমেশনগুলো একটু খাতায় নোট করো। আমি এটুকু বলতে পারি, ডব্লিউপিতে তোমাদের যদি আমি এইভাবে কন্টিনিউয়াসলি যদি সেট প্র্যাকটিস করাই, তোমাদের ডব্লিউপিতে হিউজ নম্বর আসবে। বিশেষ করে জিকেতে তোমাদের জিকে পার্টটায় কমপ্লিট নম্বর আসবে। চলো, থ্যাংক ইউ। আর যারা চ্যানেলে নতুন থাকবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।